পর্ব ৪ দ্বিতীয় অংশ। কলকাতা শহর তখন বেশ সরগরম। মিছিলের পর মিছিল চলেছে রাস্তা জুড়ে। মানুষের পাতে ভাত নেই, মনে সুখ নেই। খাবার নিয়ে যে আন্দোলন হতে পারে ইন্দুবালা জানতেন না এই শহরে এলে। স্টেশনের বাইরে থেকে অনেক দরদাম করে বাবা একটা ট্যাক্সি ভাড়া করেছিলেন। সেই ট্যাক্সির মধ্যে ইন্দুবালা, ভাই, বাবা আর মাস্টার রতনলাল মল্লিক ঠিক এঁটে গিয়েছিলেন। সঙ্গে ছিল সেসব জিনিসগুলো যা আজ ধনঞ্জয় কুড়িয়ে বাড়িয়ে ফেলে দিতে চাইছে। ও কতটুকু জানে এইগুলোর মাহাত্ম্য। গজ গজ করতে করতে বুড়ি ভাঙা তরঙ্গটার সামনে বসেন। ততক্ষণে ডালে ফোড়ন পড়েছে। 9টা বাজতে চলল। কলেজের ছেলেগুলো খেতে এলো বলে ইন্দুবালার কাজের তাড়া পড়ে যায়। ট্যাক্সির জানলার পাশ আর ট্রেনের জানলার ধার ঠিক এক জিনিস নয়। ট্রেনের জানলার ধারে কত গ্রাম, নদী, জলা, জঙ্গল, আর ট্যাক্সির পাশে শুধুই শহর। খেতে না পাওয়া মানুষের মিছিল। তখনও প্রথম ট্রেনে ওঠার ঘোরটা যেন কাটেনি ইন্দুবালার। অল্প অল্প মাথাটাও কি টলছিল ট্রেনের দুলুনির সাথে। তার রেশ রয়ে গিয়েছিল অনেক দিন। কলকাতায় এসেই লুকিয়ে মনিরুলকে একটা না পাঠানো চিঠি লিখেছিলেন ইন্দুবালা। জানিস মনিরুল, ট্রেন যে কি ভীষণ বস্তু তোকে না বলে বোঝাতে পারবো না। আমাদের সেই বাঁশ গাছে দোল খাওয়ার মতো। তুই নিশ্চয়ই এতদিন ঢাকায় পড়তে চলে গিয়েছিস। অনেক কিছু দেখা হয়ে গেছে তোর, অনেক নতুন বন্ধু হয়েছে। আমার কথা মনে পড়ে আর? বসেদের পুকুর, খানার ধারের ল্যাংড়া, গাজনের মাঠ, কপোতাক্ষের ঘাট। আমি কিচ্ছু ভুলিনি মনিরুল। এখনও কি নানি সন্ধে হলে বিষাদ সিন্ধু পড়েন? তুই কি এখনও রাতের আধারে বাঁশি বাজাস? লণ্ঠনের আলোয় পড়িস নকশিকাঁথার মাঠ? ঢাকাতে কি তোর দেখা হলো আমাদের প্রিয় কবি জসীমউদ্দিনের? আমার যেসব কথা সব কিছু বড্ড জানতে ইচ্ছে করছে মনিরুল। আমি যে তোকে। এরপর আর লেখা এগোতে পারেননি ইন্দুবালা। তিনি মনিরুলকে কি ভালোবাসেন, পছন্দ করেন, একসাথে থাকতে চেয়েছিলেন? নিজের কাছে উত্তরগুলো স্পষ্ট নয়। ঠিক যেমন স্পষ্ট নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আদৌ হয় কি না, কিংবা ভালোবাসার অপর নাম শুধু শরীর কি না। যে শরীরটাকে মাস্টার রতনলাল মল্লিক তার কয়েক বছরের বিবাহিত জীবনে 3টে বাচ্চার মা বানানোর ফ্যাক্টরি করে দিয়ে হঠাৎ উবে যাবেন কর্পূরের মতন হাওয়ায়। শরীরের সেই না পাওয়া কিংবা প্রচণ্ড পাওয়া কষ্টগুলো নিয়ে ইন্দুবালাকে বেঁচে থাকতে হবে দিনের পর দিন। তাও মলিন হবে না স্মৃতিগুলো, মানুষগুলো। টক বক করে ভাত ফোটে, ডাল ফোটে, মাছের ঝোলে মাছগুলো যেন ফুটতে ফুটতে ফরফর করে নিজেদের মধ্যে কথা বলে। 3টে উনুন জেলে সেই স্মৃতি সম্ভাষণের আসন সাজান ইন্দুবালা। নতুন যে দেশটায়, শহরটায় তিনি এসে পড়লেন, এই দেশ নিয়ে, শহর নিয়ে এর আগে তিনি কম গল্প শোনেননি। বাবার বাবা মানে ইন্দুবালার দাদু একসময় নাকি কাজ করতেন কলকাতার বন্দরে। সেখানে সাহেব শুভর খাতা লিখে তার দিন গুজরান হতো। বড় বড় জাহাজে করে কত শত যে জিনিস আসতো তার কোনো ইয়ত্তা ছিল না। মেম সাহেবের ছোট্ট চিরুনি থেকে বেলজিয়াম কাচের আয়না। ইন্দুবালার গ্রামের বাড়িতে ঠাকুর দেবতার যা মূর্তি ছিল, লক্ষ্মী থেকে শুরু করে শিব, সব কিছু তার দাদুর আনা। চিনেমাটিতে বানানো সব হিন্দু দেবদেবীর মূর্তি কলকাতার বড়লোক বাড়িতে ছেলে মেয়েদের খেলার জন্য বিদেশ থেকে আনা হতো। অনেক সময় বিয়ের তত্ত্ব যেত এইসব পুতুল সাজিয়ে। প্রত্যেকটা পুতুলের গায়ে লেখা থাকতো মেড ইন জার্মানি। বেশ নাম ডাক ছিল এই শিল্পের। এগুলো বাড়িতে রাখাও সম্মানের ব্যাপার ছিল তখন। ঠাম্মার খেলার জন্য দাদু এইসব পুতুল মাঝে মাঝে নিয়ে গেলেও ঠাম্মা সব কিছু সাজিয়ে রাখতেন পুজোর ঘরে। লক্ষ্মী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নিয়ে কেউ খেলে নাকি? শুক্রবার হলেই দাদু বাড়ি ফিরতেন শিয়ালদহ স্টেশন হয়ে খুলনায়। একটা সবজেটে ট্রেন দাদুকে নামিয়ে দিত কপোতাক্ষর ওপারে।
শনি রবি বাড়ি থেকে আবার সকালের ট্রেন ধরে কলকাতায়। বাবাও দাদুকে অনুসরণ করেছিলেন। দাদুর কাছে কাজ শিখতে শিখতে কলকাতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মাঝখান থেকে দেশটা স্বাধীন হলো। শুধু স্বাধীন হলো তাই নয়, দেশটা দু টুকরো করে ভাগ করা হলো। দেশের নেতারা সেই দেশে বসবাসকারী সাধারণ মানুষদের কাছে অনুমতি নিল না, জানতে চাইল না। এক মুহূর্তে ভিটে মাটি সব কিছু হয়ে গেল বিদেশ। রাতের আঁধারে দিনের আলোয় মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো। কে কোন অংশে যেতে পারবে তার যেন মারাত্মক মরিয়া প্রতিযোগিতা। তার সাথে বাঁধল দাঙ্গা, রক্তক্ষয়ী। ভাই ভাইয়ের বুকে ছুরি মারল। মেয়ে লাঞ্ছিত হলো পড়শির কাছে। গোটা ভূখণ্ড জুড়ে চলল নরহত্যা। 300 বছরের ইংরেজ রাজত্বের পর স্বাধীনতা উদযাপনের সে কি ভয়ঙ্কর উৎসব। নীল আকাশের আগুনের লেলিহান শিখা দেখে দাদু প্রশ্ন করেছিলেন, এই স্বাধীনতায় কি চেয়েছিলাম আমরা? এই স্বাধীনতার স্বপ্নই কি দেখেছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার অভ্যুত্থানের বীর শহীদ মাস্টারদা সূর্য সেন? ফাঁসিতে ঝোলানোর আগে যাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, তারপর দড়িতে ঝুলিয়ে দেহটাকে ফেলে দেওয়া হয়েছিল বুড়িগঙ্গার গভীর জলে। অত ছোট্ট মেয়ে প্রীতিলতাকেই বা মরতে হলো কেন? এত শহীদ কেন দ্বীপান্তরে গেলেন? জাতীয় পতাকা যদি সেই উড়ল দেশের স্বাধীন ভূমিতে, তাহলে তখন দেশ বলে গড় করতে পারলাম না কেন? মনে অনেক প্রশ্ন, কষ্ট আর হতাশা নিয়ে দাদু ফিরে এলেন খুলনার কলাপোতায়। স্টেশনে আসার পথে দেখেছিলেন এক দল লোক চিৎকার করে স্লোগান দিচ্ছে, ইয়ে আজাদি ঝুঠা হায়। খাবার নেই, জল নেই, নিজেদের বলতে কিচ্ছুটি নেই। হাতের সামনে যে যা পেরেছে সে সম্বলটুকু নিয়ে উঠে পড়েছে ট্রেনে। কোথায় যাচ্ছে, এরপর কিভাবে থাকবে তার কিচ্ছুটি জানা নেই কারোর কাছেই। বাবা আসতে চাননি কলকাতা ছেড়ে। তার কাছে তখন নতুন দুটো ভূখণ্ড, ভারতবর্ষ আর পাকিস্তান। বাবা থেকে যেতে চেয়েছিলেন ভারতবর্ষে, আর দাদু চেয়েছিলেন যে গ্রামের মাটিতে তার বাবা মা পূর্বজোড়া পঞ্চভূতে বিলীন হয়ে আছেন, যে নদীর জলে ডুব দিলে জীবনে শান্তি পাওয়া যায়, সেই কলাপোতায়। তখনও হয়তো তিনি মনে মনে বিশ্বাস করতেন এটা মানুষের সাময়িক ভ্রম, দেশ নেতাদের অলীক কল্পনা। দেশ কখনো ভাগ করা যায় নাকি? এটা কি তোমার লাউটা মূলোটা কাটলেই ভাগ হয়ে গেল? সামনের বর্ষার দিকে তাকিয়ে থাকতেন তিনি। বৃষ্টির জলে ধুয়ে যাবে দুই দেশের সীমানা। তখন দেখো আবার আমি কেমন করে শিয়ালদহ থেকে ট্রেনে করে স্টেশনে নামি, বাড়ির দৌড়ে এসে ডাক দিই, কোথায় ব্রজের মা? হাতের ব্যাগখানা ধরো দেখি, তোমার জন্য বড়বাজারের মশলা আর ভীমনাগের সন্দেশ আছে। বর্ষার দিকে তাকিয়ে থাকতে থাকতে দাদুর চোখে ছানি পড়েছিল, কিন্তু দুটো দেশ জোড়া লাগেনি। বাবা বুঝতে পেরেছিলেন দাদুকে একা রেখে এইভাবে তিনি ইন্ডিয়া চলে যেতে পারবেন না। কাজেই অনিচ্ছা সত্ত্বেও তাকে থেকে যেতে হয়েছিল। তার মধ্যে বুদ্ধি খরচ করে তিনি দাদুর জমানো টাকায় বেশ কিছু জমি কিনে নিলেন। চাষবাস দেখাশোনা করতে শুরু করলেন, আর দাদুর জন্য খুলে দিলেন একটা টোল। সেখানে দাদু পড়াতে শুরু করলেন গ্রামের বাচ্চাদের। না হলে মানুষটার সময় কাটবে কী করে? ভাবতে ভাবতে শেষকালে পাগল হয়ে যাবেন না তো? টোল থেকে কোনো দিন দাদু বাড়ি ফিরতেন না। সবাই জানতো তিনি এখন চুপ করে বসে আছেন কপোতাক্ষের ধারে, ওপারের দিকে তাকিয়ে। মাঝিদের জিজ্ঞেস করতেন ওদিকে ট্রেন চলতে শুরু করেছে কি না। এইসব ইন্দুবালা দেখেননি, শুনেছিলেন সেই সব ছোট্ট থেকে। শ্রুতিমালার সেই গল্পগুলো রয়ে গিয়েছিল তার মনে। দাদুকে তিনি যখন দেখেছিলেন তখন বয়সের ভারে নুয়ে পড়েছে মানুষটা। তবুও তার সেই টোলের বারান্দায় চুপ করে বসে থাকা, মাঝে মাঝে দিদিভাই বলে দীর্ঘশ্বাস ফেলা ভুলতে পারেননি ইন্দুবালা। এখন ভাবেন এত কষ্ট নিয়ে কি করে বেঁচেছিলেন দাদু। বন্ধুবান্ধব যা ছিল সবই ওপারে, আর এপারে ছিল প্রতিশ্রুতির বন্ধন। দাদু তাকে বাবাকে কথা দিয়েছিলেন, দাদু তার বাবাকে কথা দিয়েছিলেন থাকবেন তিনি এই পিতৃকুলের ভিটুতেই।
সেই কথার খেলাপ তিনি কোনো দিন করেননি। অসামান্য তো দূরের কথা, তার অবিচল সিদ্ধান্ত থেকে কেউ টলাতে পারেনি। তাহলে যেখানে সবাই রয়ে গেল ওই পারে, সেখানে একমাত্র ইন্দুবালা তাদের পিতৃপুরুষের স্মৃতি তর্পণের জন্য কেন রয়ে গেলেন এপারে? কেন বাবার মনে হয়েছিল একমাত্র ইন্দুবালাকেই ওপারে পাঠাতে হবে? অনেকের মতো কেন বাবা নিজেও সিদ্ধান্ত নিলেন না এপারে চলে আসার? ইন্দুবালা জানতেন বাবা শিকড় ছাড়া হতে পারবেন না, মাও না, ঠাম্মাও না, আর ভাই? তার কথা সোনার আখরে ইতিহাসে না লেখা থাকলেও ইন্দুবালা জানেন ওই যে মুক্তাহর মতো বর্ণপরিচয়, সেখানেই লুকিয়ে আছে তার ভাই। ভাষা শহীদ হওয়া কি মুখের কথা? সে তো জন্ম জন্মান্তরের পুণ্যের ফল, তাদের গোটা পরিবারের মাতৃভূমির কাছে ঋণ মোচন। ঝোড়ো হাওয়ায় বাড়ির সব জানলা দরজাগুলো হুটোপাটি করে পড়ার শব্দে ইন্দুবালার ঝিমুনি কাটে। দুপুরের হোটেলের কাজকর্ম শেষ করে তাকে এখন একটু বিশ্রাম নিতে হয়, না হলে রাতের দিকে আর উনুনের সামনে দাঁড়াতে পারেন না। ভিতরে কীরকম যেন একটা কষ্ট হয়। এইসব যদি ঘুণাক্ষরেও ধনঞ্জয় জানতে পারে, তাহলে ছেলেদের বলে দেবে